জাতীয় মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার জন্য তিনি হচ্ছেন আমাদের মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। তার সাথে সাথে আমি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আমার পিতার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দিক নির্দেশনা, তার প্রজ্ঞা, তার আদর্শ এবং কর্মপরিকল্পনা সম্পর্কে যে দীক্ষা লাভ করেছি তার কিছুটা রূপ আমি এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাই। জিয়াউর রহমান ছিলেন 1971 সালের 25শে মার্চ সর্বপ্রথম তিনি পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশ আক্রমণ করে তখন তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। তারপর 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেননি, জনাব মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব উলফাত আজিজ, মঞ্চে উপবিষ্ট বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম দিশারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন সহচর মেজর হাবিবুদ্দিন আহমদ বীর বিক্রম, আমার নেতা সালাম ভাই, বন্ধু ভাই, অন্যান্য নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বক্তব্য নয়, বক্তব্য দিবেন আমাদের নেতা জনাব হাবিবুদ্দিন আহমেদ। আমি শুধু জিয়াউর রহমান সম্পর্কে দুটি কথা বলবো। নাম্বার 1, শেখ মুজিবুর রহমান যখন 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মানসে ইয়াহিয়া খান ভুট্টোর সাথে আলাপ করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তখনও তিনি যুদ্ধের কোনো প্রস্তুতি নেন নাই। যে কারণে 25শে মার্চ রাত্রে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী আমাদের বাঙালি জাতির উপর নির্মম অত্যাচার চালায় এবং হত্যাযজ্ঞ চালায়। সে প্রেক্ষিতে 26শে মার্চ সকালে প্রত্যুষে আমি প্রথম আমার মাতৃ রেণু শুনতে পেলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠস্বর, আমি মেজর জিয়া মহান স্বাধীনতার ঘোষণা করছি। কেন বন্ধুগণ একটা অখ্যাত মেজর স্বাধীনতা ঘোষণা করবে? এই শেখ হাসিনা এবং তার বাবা দেশ স্বাধীন করেছে, গত 15 বছর ইতিহাস বিকৃত করেছে। বন্ধুগণ, এই ইতিহাস বিকৃতির পরিণাম আজকে বাংলাদেশের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। আমাদের মহামান্য চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা যাবে, এই আশাবাদ দেখতে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ এই অনুষ্ঠান আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর জন্মবার্ষিকীর উপলক্ষে অনুষ্ঠান করছি। গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, একটা মিথ্যাবাদীদের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। পাঠ্যপুস্তকগুলিতে মুক্তিযুদ্ধের যতটুকু সঠিক ইতিহাস ছিল, এই খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখলের পরে সেই সমস্ত বইগুলি থেকে সেই অংশটুকু বাতিল করা হয়েছে। সব জায়গায় মিথ্যা কথা। মুক্তিযুদ্ধ নিয়ে এত বিভ্রান্তি গত 15 বছরের সমাজের গ্রন্থে গ্রন্থে এরা প্রসারিত করেছে যে আজকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্বন্ধে বিভ্রান্ত। আমার মিজান ভাই খুব সম্মানের সাথে বললেন উনি পাকিস্তানে ছিলেন, পাকিস্তানে না, উনি আত্মসমর্পণ করেছিলেন। শেখ মুজিব বাঙালি জাতির সাথে
সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের ব্যাংক কামানের সামনে 7.5 কোটি বাঙালিকে ফেলে রেখে রাতের অন্ধকারে আত্মসমর্পণ করেছিল বন্ধুরা। সেই দুঃসহপন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল, শুরু হয়েছিল সশস্ত্র মুক্তিযুদ্ধ। আজকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা কলঙ্কিত করার জন্য বলছেন পাঠ করেছেন। শেখ হাসিনার বাবা নাকি ওয়াইএসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছেন। কত মিথ্যা বিকৃত ইতিহাস! সারা দেশের মানুষ নিজাম ভাই যে কথাটা বললেন, জিয়াউর রহমান প্রথমে ড্রামের উপর দাঁড়িয়ে তার সৈনিকদের নিয়েই বলেছিলেন উই রিভোল্ট। তারপরে 3 বেতারে ঘোষণা দিয়েছিলেন। রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ করার পরে উনি এতই মহানুভব ছিলেন, পরে প্রথমবার উনি নিজের নামে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। তারপরে মহান নেতা শেখ মুজিবের অধীনে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যে মানুষটা জীবনে কোনদিন মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত একটি শব্দ উচ্চারণ করে নাই, যে মানুষটা যুদ্ধের কৃতিত্বের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন, তার নেতৃত্বে জেড ফোর্সের আরেকজন অধিনায়ক এখানে আছেন। সবচেয়ে বেশি জীবন দিয়েছিল জেড ফোর্সের সৈনিকেরা, সবচেয়ে বেশি খেতাব পেয়েছিল জেড ফোর্সের সৈনিকেরা। তার বংশোদ্ভব দালাল রাজাকারের বাচ্চারা বলেছে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল। ওদেরকে যখন সমর্থন হবে, যতক্ষণ বিচার না হবে, ততদিন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আসতে দেওয়া শুরু হবে। এবারে আপনাদের সামনে বক্তব্য মিডিয়ার সম্মানিত বন্ধুরা, বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের সম্পর্কে যুদ্ধকালীন অবস্থা যারা মুক্তিযোদ্ধারা সম্মানিত এখানে আছেন তারা অনেকে বলেছেন, প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তারা বলবেন। আমার যেহেতু রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই, ওই যুদ্ধ সম্পর্কে আমার বক্তব্যের মধ্যে কম অংশ থাকবে, এটাই হওয়া স্বাভাবিক। আমি যেখান থেকে শুরু করতে চাই সেখান থেকে মুক্তিযুদ্ধের মূল যে ফসল, যে কৃতিত্ব, সেটাকে ছিনতাই করা হয়েছে শেখ মুজিব দেশে ফেরার পরই। শেখ মুজিবের মধ্যে একটা অদৃষ্ট মানসিকতা কাজ করত, যেটা হচ্ছে যে অনুপস্থিত নেতৃত্বের মধ্যে যে একটা হীনমন্যতা থাকে, এটা তার মধ্যে ছিল। রণাঙ্গনের যুদ্ধে শহীদ জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটা বৃহৎ অঞ্চল শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তাঞ্চল হিসাবে ছিল। রৌমারীর যুদ্ধের কথা এবং রৌমারীর মুক্তাঞ্চলের কথা আমরা অনেকেই জানি। মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ঘোষণা, তার নিজের অংশগ্রহণ এবং এই যে দুটো পয়েন্ট আমি বললাম, প্রথম সেক্টর কমান্ডার এবং প্রথম ফোর্সেস কমান্ডার, এস ফোর্স এবং কে ফোর্স আরো পরে হয়েছে, বেশ কিছুদিন পরে। এই সবকিছু মিলিয়ে শেখ মুজিব যখনই জিয়াউর রহমানের কর্মকাণ্ডের মুখোমুখি হতেন কিংবা মানুষের দিকে ভক্তি, শ্রদ্ধা, সম্মানের পরিমাপের বিষয়টি দেখতেন, তখন তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করত। যে হীনমন্যতার কারণে প্রাপ্যতা সত্ত্বেও, যোগ্যতা সত্ত্বেও জিয়াউর রহমানকে প্রধান সেনাবাহিনী প্রধান করা হয়নি। একটু নিচ থেকে ডিঙিয়ে শফিউল্লাহ সাহেবকে করা হয়েছিল। জিয়াউর রহমান সেটাও মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে উনি ওনার পেশায় যোগ দিয়েছিলেন। শেখ মুজিব যেদিন মুক্তিযোদ্ধাদেরকে প্রথম বললেন তোমরা যার যার কাছে ফেরত চলে যাও, সেই দিনই মুক্তিযুদ্ধকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। কারণ এই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এবং সংগঠকদের কাছ থেকে যে পরামর্শ নেওয়ার প্রয়োজন ছিল একটা মুক্তিযুদ্ধের মূল ভাবাদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, সেই জায়গাটাকে তিনি প্রথমেই কবর দিয়ে দিয়েছেন। যে ভোটের অধিকারের জন্য মুক্তিযুদ্ধের সূচনা হলো, ভোটের অধিকারকে অগ্রাহ্য করেছিল পাকিস্তানি ঔপনিবেশিক সরকার, সে অগ্রাহ্য করার প্রতিবাদে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সে ভোটের অধিকারটাকে প্রথম হরণ করলেন শেখ মুজিব এবং তার দলের লোকজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট বাক্স ছিনতাই, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যালট বাক্স ছিনতাই, কোথাও মুজিববাদী ছাত্রলীগের নেওয়া হয়েছে। 1973-এর জাতীয় সংসদ নির্বাচন, যেটা সেই সংসদ নির্বাচনের ব্যাপারে
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আবুল মনসুর আহমেদ, আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোর 2 সম্পাদকের বাবা, তিনি একজন আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন যে আমরা বঙ্গবন্ধুকে বলেছি, আমরা শেখ মুজিবকে বলেছি যে কটি আসন পাবে বিরোধী দল, আপনার যে আকাশ সমান জনপ্রিয়তা, আপনি এদেরকে নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। শেখ মুজিব সেটাও সহ্য করতে পারেননি। হেলিকপ্টারে করে ব্যালট বাক্স নিয়ে এসে মোস্তাককে বিজয়ী করা হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বাবাকে বন্দী করে রেখে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। নবম সেক্টরের কমান্ডার মেজর দলিলকে পরাজিত ঘোষণা করে সেখানে হরনাথ বাইন নামক একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে ভোটের জন্য লড়াইটা আমরা করলাম, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, হাজারো মা বোনরা তাদের সম্ভ্রম দিতে বাধ্য হলো, সেই ভোটের অধিকারটাকে সর্বপ্রথম পদদলিত করেছেন শেখ মুজিব নিজে। সেই বহুদলীয় গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা এই যুদ্ধটা করলাম, একটা রক্ত আপ্লুত মানচিত্র অর্জন করলাম। সেই বহুদলীয় গণতন্ত্রকে এবং কথা বলার অধিকারকেও প্রথম লাঞ্ছিত করলেন শেখ মুজিব। সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিলেন, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলেন, নিজের দল যেটা সেইটাকেও কবরে পাঠিয়ে শান বাঁধিয়ে সুন্দর করে স্থায়ী করে দিলেন যে আওয়ামী লীগ নামের দলেরও আর কোনো প্রয়োজন নেই। করলেন বাকশাল, সংবাদপত্রগুলো বন্ধ করে দিলেন। এই যে একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপেরই অনিবার্য পরিণতি ছিল 1975-এর আগস্ট। সাহস করে অনেক কথা বলেন না। পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে স্বরূপকাঠির পেয়ারা বাগানে, পিরোজপুরের পেয়ারা বাগানে প্রথম মুক্তিযোদ্ধাদের নিয়ে সশস্ত্র ট্রেনিং এর কাজটি শুরু করেছিলেন ইঞ্জিনিয়ার সিরাজ সিকদার। প্রথম, তার আগে কোন রাজনৈতিক দল করেনি। সেই সিরাজ সিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে দম্ভ করে আবার পার্লামেন্টে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ সিকদার? এই যে অনাচার, এই যে দুরাচার, এই যে একটা রাজতান্ত্রিক ব্যবস্থা, এটা বাংলাদেশের মানুষ প্রথম দেখেছে শেখ মুজিবের কাছে এবং তার সাঙ্গপাঙ্গদের কাছে। অনেক জিনিস আমরা তখন দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, আমরা রক্ষী বাহিনী দেখেছি, প্রাইভেট বাহিনী তৈরি করে কিভাবে সেনাবাহিনীকে অবদমিত করা হয়েছিল, কিভাবে পার্শ্ববর্তী দেশের কাছে নিজেদের সার্বভৌমত্ব বন্ধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল 25 বছরের মৈত্রী চুক্তি করে। এই সবগুলো তার নেতৃত্বেই হয়েছিল। যে কারণে তার নেতৃত্বকে ছাপিয়ে সত্যিকার সৎ এবং দেশপ্রেমিকের নেতৃত্ব কার আছে মানুষ সেটা বুঝেছে। খুঁজতে খুঁজতে পরিবর্তনের মধ্য দিয়ে যখন জিয়াউর রহমানকে পেয়েছে, তখন মানুষ তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু দিয়ে তাকে ভূষিত করেছেন, যেটার জন্য আগে পেছনে কোনো উপাধির প্রয়োজন হয় না। শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধির জন্য 96 থেকে 2001-এ জাতীয় সংসদে থাকাকালীন আওয়ামী লীগ আইন পাস করেছিল, আপনাদের মনে আছে, যে শেখ মুজিবের ছবিকে অসম্মান করলে এত দিনের জেল, শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করলে এত হাজার টাকা জরিমানা। আরে জিয়াউর রহমানের ছবি তো পাহারা দেয় বাংলাদেশের জনগণ। জিয়াউর রহমানের উপাধি দেওয়ার জন্য, উপাধিকে রক্ষা করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় না। এর হৃদয়ের ঘড়ি কোঠায় যাকে স্থান দেওয়া হয় তার ছবি টানানোর কোনো প্রয়োজন হয় না। যার প্রয়োজন বিএনপি রেখেছে, 3বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা না জিয়াউর রহমানের নিহত হওয়ার দিনটাকে সরকারি ছুটি ঘোষণা করেছি, না তার নিহত হওয়ার দিনটিতে আমরা হরতাল পালন করেছি, যেটা আওয়ামী লীগ শেখ মুজিবের ব্যাপারে করেছে। অত্যন্ত সযত্নে আমরা এই বাংলাদেশের মানুষের হৃদয়ের এই রতনটাকে যত্ন করে রাখার চেষ্টা করেছি। পরবর্তী যে প্রজন্মের হাতে নেতৃত্ব গেছে তাদেরকেও সেইটাই শিক্ষা দিয়েছেন। এবং তার পরবর্তী নেতৃত্ব বেগম খালেদা জিয়া শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন, তারেক রহমান সাহেব শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন। বেগম খালেদা জিয়া তার প্রতিটি বক্তব্যে সবার শেষে নিজের স্বামী এবং নিজের দলের প্রতিষ্ঠাতার নামটি বলতেন। তিনি বলতেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। মনে করে দেখেন, জাতীয় সংসদেও বলতেন, জাতির উদ্দেশ্যে ভাষণগুলোতেও বলতেন। অর্থাৎ সম্মান, একজনকে বড় করতে হলে তো আরেকজনকে ছোট করার প্রয়োজন নেই। আওয়ামী লীগের কথা হচ্ছে সবাইকে ছোট করে দাও, আমরা একা বড় থাকবো। বড় থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে শুধুমাত্র বাবার মূর্তি স্থাপন করার জন্য 10,000 কোটি টাকা খরচ করেছে সারা দেশে, আর 10 ঘন্টার মধ্যে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে।
শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে আপনার গোষ্ঠী সহ জেল ছাড়া করেছে। আমাদের কিছু করার প্রয়োজন হয় নাই। তারপরেও এটা দোষ হয় না, এখনো বিদেশে বসে কূপ দেয়, বরিশালের ভাষায় বলে কূপ দেয়, কূপ দেয়। ভারতে বসে আসাদুজ্জামান খান কামাল কত প্রশ্ন বলেছেন, কত বড় বেয়াদবি এবং কত বড় উদ্যত্ত। ওখানে বসে যদি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মূলে নাকি সেনাবাহিনী এবং ইসলামী শক্তি, তাহলে আমাদের বিএনপির যে 500-র মতো নেতা কর্মী নিহত হলো, আমাদের আগে যারা গুম হলো, খুন হলো, বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়া হলো, তার আদরের সন্তান আরাফাত রহমান কোকো বিদেশে থেকে থেকে সরকারের অত্যাচারে, তারপর লাশ যখন আসলো তার মরদেহ, তখন বেগম খালেদা জিয়া 92 দিন ধরে গুলশান কার্যালয়ে বন্দী। এই ট্রাজিক ইতিহাস আসাদুজ্জামান খান কামাল আরো বলেছেন, ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার উনি এটা বলেছেন। কত বড় উদ্যত্ত ওই ব্যাটা নাকি আমরা একটা মুক্তিযোদ্ধা, ও হচ্ছে একটা চুক্তিযোদ্ধা, চুক্তি করে হয়তো তখন সার্টিফিকেট দিয়েছে। এত বড় কথা কেউ বলতে পারে আর এক দেশে বসে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সতীর্থ সম্ভ্রম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত, সেখানে তার এই বক্তব্য কোনোই গ্রহণযোগ্য না, এবং এটার জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে প্রেক্ষিত, তাতে আমার কাছে কেন যেন মনে হয় ঝড়ের মধ্যে জাহাজ যখন পড়ে, সেই জাহাজের জন্য একজন দক্ষ নাবিক প্রয়োজন, একজন ভালো মানুষের প্রয়োজন না। একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, সারা পৃথিবীব্যাপী নাম কাম আছে, এরকম একজন মানুষ কিন্তু ওই জাহাজটাকে সামলাতে পারবেন না। ওই জাহাজটাকে সামলাতে হলে একজন এক্সপার্ট সেলারের দরকার, একজন এক্সপার্ট ক্যাপ্টেনের দরকার। যে রত্ন ভান্ডারটা একমাত্র বিএনপির কাছে আছে, কারণ বিএনপি দেশ পরিচালনা করেছে। মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলেন, ভারতের সাথে পানি চুক্তির ব্যাপারে যে দৃঢ়তা, যে অনমনীয়তা, তার মাধ্যমে বিএনপি দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রথম পানির অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছিল। পরবর্তী আওয়ামী লীগ সরকার শুধু দিয়েছে, আর তাদের ভণ্ড পররাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। কেন ভারত হোক, চীন হোক, পাকিস্তান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যে কোনো দেশ হোক পৃথিবীর, সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে। আমার দেশের মর্যাদা, তার দেশের মর্যাদা, দুটোকে যখন সমান্তরাল করা হবে, তখনই মাত্র তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে। মুক্তিযুদ্ধ যদি আমরা করতে পারি, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আবার সেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই, এমন নিশ্চয়তা আমরা কাউকে দেই নাই। আর ছোট বন্ধুদেরকে বলবো, আমাদের ছোট ভাই যারা, আমাদের সন্তান সহ যারা, আপনারা পাকা ফলটাকে ঝাঁকি দিয়ে দ্রুত ফেলেছেন। একটু 15-16 বছর ধরে আমরা সর্বাত্মক ত্যাগের মাধ্যমে, বিশেষ করে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তার 2 পুত্র এবং তিনি নিজে, যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের ব্যাপারে একাগ্র, দৃঢ়চিত্ত এবং কঠোর ছিলেন মানসিকভাবে, তারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে এসে আপনারা গাছে জোরে নাড়া দিয়েছেন, ফলটা 2 দিন আগে পড়েছে। তাহলে এই ফল পড়তো, এই ফ্যাসিস্ট থাকতে পারতো না। এটা নিশ্চয় এই না যে আপনারা সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন এবং যাদের আরো অবদান এখানে আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এটা কখনো কাম্য হতে পারে না, কখনোই কাম্য হতে পারে না। আপনারা কেন সরকারে গেলেন? আপনারা আন্দোলনের মধ্যে ছিলেন, আন্দোলনের চাপ সৃষ্টি করেই তো দাবি আদায় করা আরো সহজ হতো। সরকারে আপনারা যেহেতু গিয়েছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা সরকারে অংশগ্রহণ করেছেন, তারা যে সারা দেশে ঘুরছেন, হেলিকপ্টারে করে, কম্বল দিচ্ছেন, টাকা দিচ্ছে কে? তারা যে রাজনৈতিক দল করার জন্য বৈঠক করছেন, মিটিং করছেন, খোলা জিপের মধ্যে দাঁড়িয়ে 2 হাত তুলে মাইলের পর মাইল অতিক্রম করছেন, সেখানে এসপি আছে, সেখানে ডিসি আছে, কে নির্দেশ দিল তাদেরকে এসপিডিসির প্রোটোকল দেওয়ার জন্য? কারা টাকা দিচ্ছে তাদের এই দল গঠনের জন্য? এই প্রশ্ন করলেই অপরাধ হয়ে যাবে। এই প্রশ্ন করার অধিকার তো সবার আছে। প্রশ্ন করতে পারে নাই বলেই কিন্তু
মায়েরা, বোনেরা, মুগ্ধরা, স্নিগ্ধরা সবাই কিন্তু রাস্তায় নেমে মা পানি দিয়েছে, মা শুশ্রূষা করেছে, সন্তান জীবন দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। তারা প্রমাণ করেছে, আবার প্রমাণ করতে পারবে না এমন নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং নিজেদেরকে সবকিছু রুখতে ভাবাটা আপনাদের ঠিক হচ্ছে না। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্যে থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে। এই বিভাজনটা সৃষ্টি করেন না দয়া করে, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে যা করে গেছে হাজার বছরের ইতিহাসের মধ্যে সেটা লিখিত থাকবে। আর আপনারা যে বিভাজন সৃষ্টি করছেন বন্ধুরা, এই বিভাজনের মধ্য থেকে ওইটা নিচে পড়ে যাচ্ছে। আমাদের ঝগড়াটা, আপনাদের ঝগড়াটা মিডিয়ায়, পত্রিকায় বেশি করে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যালয়ে নিজেরা নিজেরা কেন মারামারি করেন, কেন তাতে আহত হয়? নরসিংদীতে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নরসিংদী রায়পুরায় 3 জন নিহত হয়েছেন, আরো 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। কেন হচ্ছে এগুলো? ডক্টর ইউনূস সাহেব তো নিউজের নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, আমার পছন্দের এবং কাছের মানুষদেরকে নিয়ে আমি সরকার গঠন করেছি। দুষ্ট লোকেরা বলে এটা নাকি চট্টগ্রাম সমিতি, আবার কেউ কেউ বলে যে না এটা গ্রামীণ ব্যাংকের একটা শাখা। যাই হোক, ডক্টর ইউনূসকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি এবং সেই সমর্থন এখনো বিএনপির পক্ষ থেকে অব্যাহত আছে। নির্বাচনের ব্যাপারটা আমরা বারবার বলছি এই কারণে যে নির্বাচনের বঞ্চনা থেকে 73 এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমলে 2014, 18 এবং 2024-এ যা হয়েছে, মানুষ সেই ইতিহাসের তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চায়। আর একটা নির্বাচিত সরকার যত শক্তি নিয়ে সুসময় পারবেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবেন না। এটা বুঝতে হবে, এটা বাস্তবতা। সুতরাং নির্বাচিত সরকার যত দ্রুত আসবে অত দ্রুত মঙ্গল হবে। না হলে ওই যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, সরকার এবং সংস্কার এবং সংসার দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তো শুরু হয়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। আর সংস্কারের কথা আমাদের মধ্যে অনেক বক্তা বলেন যে 31 দফা আমরা 2 বছর আগে দিয়েছি। না, আমরা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি আরো 6 বছর আগে। বেগম খালেদা জিয়া 2030 ভিশনে প্রথম বলেছেন, জাতির সামনে, মিডিয়ার সামনে প্রথম বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় সরকারের ভিত্তির মতো করে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। সুতরাং সংস্কার উপহার দিয়েছে বিএনপি, স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ যেভাবে করেছে বিএনপি, সংস্কার উপহার দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সেইভাবে বিএনপি তাদের জন্য নির্বাচিত সরকারের। এবং সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে 1971-এর যে প্রেরণা, যে সাহস, যে দৃঢ়তা, সেইটা আমরা ধান নিয়ে, আমার সেই শক্তি নিয়ে আমরা সম্মুখে এগিয়ে যাব। তাহলেই আজকের এই আলোচনা সভার সফলতা আসবে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। পরিবারের সন্তান, যার ভাই শহীদ বীরত্তম, কুড়িগ্রামে যিনি শুয়ে আছেন, আমার বন্ধু জনাব ইশতিয়াক আজিজুল হক, আজকের সবার প্রধান অতিথি মুক্তিযুদ্ধের বীর বিক্রম, এক সময়ে ঢাকার মাঠে বিখ্যাত ফুটবল প্লেয়ার, যার খেলা আমি প্রায় প্রতিদিন দেখেছি। আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সাহসী নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আমার
যদি বক্তৃতা করেছি এবং আমার মনে হয়েছে যদি আমি বেশি উদ্যত না ফুল ফুটে না দেশের রক্তগুলো রক্ত জমা ফুটে আমার বক্তব্যটা বলে আপনারা এই কথাগুলো শুনেছেন দেশে শুধু কোকিল ডাকে না দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে আমি হাসিনাকে বলেছি আল্লাহ যদি সত্য হয় আল্লাহর পৃথিবী যদি সত্য হয় আর শ্রেষ্ঠ মানব যদি সত্য হয় সেই মানবের উপরে যে অত্যাচার করে যে রক্ত ঝরায় রক্তের সাগর সৃষ্টি করে সেই হাসিনার সিংহাসন রক্তের সাগরে ডুবে যাবে শেষ মুহূর্তে 24 ঘন্টায় আমি বলেছি 4টা আগস্ট দুপুর 2টা আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে তাকে উত্তর সিরানা করা হয়েছে মুসলমানের মৃত্যুর আগে যেটা করানো হয় তার সরকার উত্তর সিরানা এবং আমি বলেছি আমরা খেলবো ঠিকই কিন্তু শেষ খেলাটা আল্লাহ খেলবে আপনারা আমার বক্তব্যগুলো দয়া করে একটু যদি পারেন এটা মিথ্যা না সত্য বলছি একটু শুনে দেখে আমি বলছি শেষ খেলাটা আল্লাহ খেলবে হ্যাঁ এবং শেষ খেলাটা 5ই আগস্ট আল্লাহ বলছে এখন হারুনের দ্বীপটাকে আমি একটা দ্বীপ দিব তোমরা থামো আমরা থেমে গেলাম 45 মিনিট সময় দিল আল্লাহ আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই এই ইংরেজিটা আমরা আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই ও ভীরু কাপুরুষ তাই সে উড়ে গেল মরতে পারবো না আমি হলে মরতাম এখন আমি বলবো যার কথা বলার জন্য যাকে স্মরণ করার জন্য এসেছি তার পরিচয় কি তার নাম জনাব জিয়াউর রহমান তার বাড়ি গাবতলী ওনার বাড়িতে আমি গেছি মহামানবের বাড়ি হয়তো এরকম বাড়ি হয় না 2 পুরুষ জগৎ একটা ইট লাগে না এই বাড়িতে নিজে রাষ্ট্রপতি ছিলেন স্ত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিল এই বাড়িটা দেখলে মনে হয় উনি মহামানব সেই জিয়াউর রহমান যিনি রাজনীতি কোনোদিন করতেন না মুক্তিযুদ্ধের সময় মেজর ছিল সেই জিয়াউর রহমান আজকে পৃথিবীর কাছে পরিচিত কি নামে 2টা নামে এক 71-এর মেজর জিয়া 2 পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়া জিয়া তুমি আলো রাষ্ট্রপতি জিয়া কোন জিয়ার মাধ্যমে জিয়ার পরিচয় হল কোন জিয়া ইতিহাসে বৃহৎ অবদান রেখেছেন এবং ইতিহাসের সন্তান হয়েছে সেই জিয়ার নাম হলো মেজর জিয়া আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই জিয়া হলো ইতিহাসের জিয়া মেজর জিয়া না হলে রাষ্ট্রপতি জিয়া হতো না আমি কথাটা সত্য আপনাদের চুপ করে রইলেন কথাটা আশা করছি না মেজর জিয়া হয়েছিল বলে রাষ্ট্রপতি জিয়া হয়েছিল মেজর জিয়া কেন হয়েছিল মেজর জিয়ার জীবনে একটা গোল্ডেন চান্স আসছিল সেই গোল্ডেন চান্সের নাম হলো মুক্তিযুদ্ধ কথাটা ঠিক না মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধেই অমৃতের সন্তানের নাম হলো মেজর জিয়া আজকে আমি সব কথায় যাব না সবাইকে ইতিহাস থেকে রাখাও যাবে না বাদও দেওয়া যাবে না আমার কথা
তবে একটা কথা সত্য, মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমান থাকবে না। আমরা যে আন্দোলনটা করছি, গত 15 বছর হাসিনা বিরোধী যে আন্দোলনটা করছি, আন্দোলনের মূল কথা কি ছিল? আমরা যে মুক্তিযুদ্ধটা করছিলাম, মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি কি ছিল? মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি ছিল 70-এর নির্বাচনের রায়, গণতন্ত্রের রায় হিয়া খান মানে নাই, ভোটের রায় মানে নাই। সেই কারণে সেই রায় মানানোর জন্য যুদ্ধ হয়েছিল। আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। হাসিনা 14 সনে ভোট করে নাই, 153টা পার্লামেন্ট সিট সে বিনা ভোটে জয়লাভ করছে বলে কুখ্যাতি অর্জন করেছিল। 18 সনে দিনের ভোট রাতে করে নিশিরাতের এমপি বানিয়েছিল। আর 24 সনে আমি আর দাবি নির্বাচন করেছিল। কথাটা ঠিক না? আমরা সেই গণতন্ত্র, 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই। আমি মরে যাব, 77 বছর বয়স, আমি 3টা নির্বাচন গেল, একটা ভোট দিতে পারি না। এখানে যারা বসে আছি সব একরকম। 2008 ইলেকশন ছিল সবচেয়ে বিতর্কিতদের একটা। আমি আপনাদেরকে বলি একটা কথা, প্রথম এবং প্রধান দাবি ছিল গণতন্ত্র দেও। গণতন্ত্র মানে ভোট দেও, সঠিক ভোট করো। কথাটা ঠিক না? শেখ হাসিনা যদি সঠিক ভোট 14 সনে করতো, আমরা কি তার বিরুদ্ধে এত আন্দোলন? 24 ছিল মুক্তিযুদ্ধ, 71 কিছু না, 71 নাকি দুই ভাইয়ের জিওগ্রাফি পাবে। 71 আমার দেশে লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেল, হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো। সাদেকের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা, তরুণেরা, কিশোরেরা তখন যুবক হয় নাই। সালাম সাহেবের মতো সন্তানেরা তখন যুবক হয় নাই, কিশোর তরুণেরা ওই সালদারদের যুদ্ধে রাইফেল দিয়ে সাথিয়ে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা মিথ্যা হয়ে গেল। যারা বক্তৃতা করেন, আমি বিএনপিকে একটু হাত জোর করে বলবো, তারা এখানে আছেন। একজনে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার কাছে মনে হয় বিএনপি টুডে বোঝা উচিত, টুমরো না। বিএনপি যেন টুমরো বুঝে। আজকে কথাটা আজকে বুঝে না, যেন আগামীকাল বুঝে, এটা যেন বুঝতেছে বিএনপি। আমার কাছে এটা মনে হয়। বরং আমাদের নেতা তারেক রহমান প্রথম থেকে বলতে যে আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে পড়ছি। উনি সবার আগে বুঝছে আগামী দিন হবে আমাদের জন্য কঠিন। আমরা হব চক্রান্তের শিকার। যদি না হই, আল্লাহ ভালো। আমি আল্লাহর কাছে একদম তার বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে আমার সমস্ত অন্তর নিংড়ানো, আমার শ্রদ্ধা সবকিছু জানাই, যদি না হই। কারণ ইরানের, আমি হাফিজ ভাইকে বলবো, ইরানের প্লটটা আমার চোখের সামনে ভেসে উঠে। এই ছেলেদের কথা, যখন তারা ভিন্ন ভিন্ন কথা বলে, কি কথা বলে, প্রত্যেকটা কথার পিছনে আমি আইএস এর গন্ধ পাই। প্রত্যেকটা কথার পিছনে আমি তালেবানের গন্ধ পাই। যদি না বুঝেন, তাহলে ইরানের অবস্থা হবে, বনি সদরের অবস্থা হবে বিএনপি। লেখা রাখেন, আমি কইলাম। বনি সদর বুঝেন? বনি সদরের পিছনে পিছনে আন্দোলন করিয়া আয়াতুল্লাহ খুমেনিরা ইরানে প্রতিষ্ঠিত হইল, এবং বনি সদরের নেতৃত্বে আন্দোলন করে ইরানের শাহকে তাড়াইল। কিন্তু 1 বছর পরে ওই আয়াতুল্লাহ খুমেনিরা বনি সদরের একটা লাথি দিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে একটা লাথি দিয়ে নিজেরা বসে আছে 41 বছর, 44 বছর। এখন বনি সদর হবেন না জিয়াউর রহমান হবেন, চিন্তা করে দেখেন। জিয়াউর রহমান হলে পরে মুক্তিযুদ্ধকে ধরতে হবে।
মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আমাদের ছেলেরা বড় হোক, এরাই নেতা হোক যারা ক্ষমতায় আছে, কিন্তু সঠিক কথাটা তারা বলুন, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করুন। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ছেলেদের প্রতি আমার কোনো হিংসা নাই, কিন্তু আমি চাই আমার ছেলে সত্য কথাটা বলুন। আমার ছেলে শেরে বাংলা ফজলুল হককে স্বীকার করুন, মৌলানা ভাসানী সোহরাওয়ার্দী শেখ মুজিবকে স্বীকার করুন, উসমানী শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করুক, খালেদ মোশাররফ 11টা সেক্টর কমান্ডারকে স্মরণ করুক। আমি চাই আমাদের ছেলেরা, আমরা যারা লক্ষ লক্ষ লোক জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম, সংসদ থেকে জীবন যারা দিতে গিয়েছিলাম, বাংকারে বসে বসে যারা যুদ্ধ করতাম, স্বপ্ন দেখতাম যুদ্ধ হবে, পাক বাহিনী পরাজিত হবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, সেই দেশে অসাম্প্রদায়িক হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন কান্দারি বড় ডুবিতে মানব সন্তান আমার মান, সেই দেশে অসাম্প্রদায়িক দেশ হবে। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ধর্মের ব্যাপারে বিভেদ থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা হব বাংলাদেশ। সেই দেশ হবে, সেই সুন্দর দেশ হবে পৃথিবীর বুকে। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুক্ত জননী রেখেছ বাঙালি বলে মানুষ করেছে। না, আমরা সেদিন মানুষ হয়েছি, আমরা মানুষ হতে চাই। সেই মানুষ হওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যারা সারা পৃথিবীতে আমাদের মাথাকে নিচু করতে চাও, যারা সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে লাখ লাখ মুক্তিযুদ্ধকে অপমান করতে চাও, তাদের প্রতি আমার শেষ কথা, এই পথ থেকে তোমরা বিরত হও। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের লাইনে। কথাটা ঠিক না? আব্দুল্লাহ আমারে দেখান, তাইলে আমি বলবো বাংলাদেশ মুক্তিযুদ্ধের লাইনে চলবে। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 71-এর হাতিয়ার উঠুক বারবার। আমি তাই বলছি, আজকে যে দেশ যেদিকে যাচ্ছে, ইলেকশন না হলে দেশ বাঁচবে না। ইলেকশন না হলে বিএনপি আসবে না কে ক্ষমতা আসবে সেটা জনগণ ঠিক করবে। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে, 300 এমপি এলাকায় দাঁড়াবে, 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা বলেন তো দেখি? নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা? কোন খোঁজ রাখেন না। ওরা হয়েছে মুক্তিযোদ্ধারা। নেতা হলো সমন্বয়করা হল নেতা। এরকম বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেরা নেতা। এরা গিয়ে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুলে কয়, প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করে, ইউনিভার্সিটিতে ভর্তি করে, এরা চাকরি দেয়, জীবনে কোনদিন পলিটিক্স করে নাই। এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই বলে না, বিএনপি কিছু করছে না, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়ই ছাত্রদের অবদান ছিল, আমি স্বীকার করবো অবনত মস্তকে। কিন্তু জমিটা আমার, জমিতে বীজ ফলাইছি আমি, রোয়া লাগাইছি আমি, বিএনপি হালিবাল দিছি আমি, পানি দিছি আমি, সার দিছি আমি, পাম্পের পেট্রোলের টাকা দিছি আমি, ফসল ফলাইছি আমি, হলুদ ধান হয়েছে, তুমি হইলা দেওয়া, তুমি দাওয়াল কাটতে দিছ, তুমি নিবা 8 ভাগের 1 ভাগ। সারা দুনিয়াতে আমার আমার অঞ্চলে ধান কাটতে দিলে তুমি সব নেতা না, তুমি কিসের নেতা? তুমি কোথায় ছিলা? আমি ফজলুর রহমান যখন জীবন মৃত্যু রিস্ক নেয়া সংসদ পক্ষের ভূমিকা
কারাগারে জেল খেটেছিল, শয়ে শয়ে মৃত্যুবরণ করেছিল, শত শত বিএনপি কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল। যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল, 50 লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল, তোমরা কোথায় ছিলা? হ্যাঁ, উনি কোথায় ছিলেন? ওই যে কথা কয়, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেকের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলেন আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই শান্তি এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন, কবিতাটা শুনেন না? এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন, একদিনে আন্দোলন হয়, এর পাশে লেখা হয়। তাই আমার ৭৭ বছরের ৬০ বছরের রাজনীতি মিথ্যা হবে। এখানে যারা বসে আছে, হাফিজউদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে বের হয়, অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে, রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী। জীবনে সবকিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে। সবকে বাদ দিতে চায়, বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না। আমি আজকে ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না। তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, চাকরি পাইবে না, কারণ বাপের নাম বলতে পারবে। বাপের নাম তারা বাদ দেওয়ার সুসন্তান, সেইটা বাদ না দেওয়ার আহ্বান জানাই। এই দেশে একটা ইলেকশন, ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন, সেই ইলেকশনে জনগণ হলো এই দেশের মালিক। কথাটা ঠিক না? মালিক ঠিক করুক তার বাড়ির পাহারাদার কাকে রাখবে। আমি আর আপনি খালি বড় বড় কথা বললে হবে। তুমি বাচ্চা মানুষ, তুমি ফখরুল ইসলাম আলমগীরের নাতির সমান, তুমি ব্যর্থ। ফখরুল ইসলাম আলমগীর কথা বলার সঙ্গে সঙ্গে তুমি বক্তৃতা করে দেখাও, আর সেই বক্তৃতার টেলিভিশন, সেই বক্তৃতার পত্রিকায় বড় করে ছাপায়, নাহলে টেলিভিশন থাকবে না, পত্রিকা থাকবে না। এইসব ছেলেরা তো বাংলাও শিখছে না, ইংরেজিও শিখছে না। এই ছেলেরা কি বক্তৃতা করবো? এদের বাচ্চাদেরকে আমি 30 বছর বক্তৃতা শিখেছি। কাজেই যারা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বাচ্চা ছেলেরা, একটা লেভেল লাগবে। এটা যে উত্তরটা যদি আসিফ নজরুল দিত তাও মানতাম, কিন্তু নাতির সমান বাচ্চা ছেলেরা ব্যায়ামের মতো কথা বলবে, আর এটা আমাদেরকে শুনতে হবে। দ্বারা কি এটা মানে? মানে দেশের জন্য সাবধান হোক, আমরা যাতে ইরানের বনি সদর হয়ে না যাই, এবং জিয়াউর রহমানকে যাতে এই দেশে বীরুত্তম জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের জিয়াউর রহমান, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা জিয়াউর রহমান। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক, তারেক রহমান বীরের বেশে দেশে আসবে, এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের হৃদয়ে গভীরে স্থান দিয়ে রেখেছে। বন্ধুরা, তাই বলবো, যারা ৭১কে মাইনাস করতে চান, প্রস্তুত হয়ে যান। বাংলাদেশের প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, তারপরে ৭১-এর স্বাধীনতাকে আমরা ম্লান হতে দিব না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন অবিভক্ত ঢাকার মানুষ, উপরে দিয়ে না, সাইডে দেন। বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত এইমাত্র যার জ্বালাময়ী বক্তব্য শুনলেন, আমাদের বিএনপি উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব ফজলুর রহমান, উপস্থিত আছেন আরেকজন যুব নেতা, সাবেক যুব নেতা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য
হোসেন আলাল, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার বন্ধু যাকে সাথে নিয়ে একসাথে সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি, মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে এই বাকশালীদের বিরুদ্ধে লড়াই করেছি। আমার সেই প্রিয় সহযোদ্ধা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে, আসলে আলাল সাহেব আর ফজলু ভাই যতটুকু সময় নিয়ে বলছে, আমি যদি বলি এরপরে হাফিজ ভাইয়ের জন্য সময় থাকবে, আমি চেষ্টা করবো দু একটি কথা বলে শেষ করার জন্য। আসলে ফজলু ভাইয়ের কথা শুনে নিজের মনের মধ্যে বা আমাদেরও যে যাদের প্রশ্ন আসতেছে আজকে কেন, তাহলে এই প্রশ্নটা কেন আজকে কেন আসতেছে, এই ছেলেদের বিরুদ্ধে বলতে হচ্ছে কেন, কারণটা কি, বিশ্লেষণ করলে অন্যরকম দাঁড়ায়, সেদিকে আমি যাচ্ছি না। যেটা বললাম যে আমরা খালি রক্তই দেব, শহীদই হব, আর ভোগরা কি ভোগ কি অন্যরাই করবে, আর রাষ্ট্রটাকে অন্যদিকেই নিয়ে যাবে। কাজে সেটার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন, যে ব্যক্তির জন্মদিন উপলক্ষে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আলোচনার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের আবির্ভাব ঘটেছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে গেছিলেন। সেই মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল এবং সেই সময় তিনি সাহসিকতার সাথে তার দায়িত্ব, অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আবার দেশটা যখন চলছিল না, এই দেশের মানুষ খেতে পাচ্ছিল না, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, চুরি, বাটপাড়ি, লুটপাট সবকিছু শেষ হয়ে গেছিল, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশের স্বাধীনতাও যাই যাই অবস্থায় ছিল, ঠিক তখনই কিন্তু আবার এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। আমরা যদি আজকে চিন্তা করি, সেই দুটা সময় যদি জিয়া রহমানের আবির্ভাব না ঘটতো বা 7ই নভেম্বর যদি জিয়া রহমানের কাছে ক্ষমতা না আসতো, তাহলে কি হতো? আমরা কি এই সময়টা, এই প্রশ্নটা উত্তর ফজলু ভাইয়ের কাছে ড্রয়িং রুমে নেবো, এইখানে না। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ক্ষমতা এখানে একটা বিশাল ব্যাপার। ক্ষমতায় যে আসবে, যেটা ফজলু ভাই বললেন, ইরানের উদাহরণ দিলেন, এটা তো বাস্তব। কাজে ক্ষমতাটা এখানে বিশেষ ব্যাপার। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টে আমরা জাতীয় সরকার গঠন করলেন না কেন? অভিজ্ঞতা ছিল না তাই আজকে বলবো বিষয়গুলোকে, আমরা তো মুক্তিযোদ্ধা, আমাদের বয়স শেষ হয়ে আসছে, এখন তো প্রায় প্রতিদিনই একজন আমরা মরতেছি, আর বেশি সময় মারা গেছে, এই মাত্র শুনলাম আমরা জিয়ান সফিউল্লাহ সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা তো যাওয়ার পথে যেটা বললাম, কি বলেন, আজকে এটা অন্য আপনাদের কাছে না, ফজলু ভাইয়ের কাছে কষ্ট করছে, আপনার সাথে আমার এটাও বলছি, ড্রয়িং রুম উত্তর নেব, এখানে দিব। যাই হোক, আজকে
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আমরা এখানে আলোচনায় সমবেত হয়েছি। এবং আরেকটা প্রশ্ন করেছি, যদি শান্তিনগর জিয়া রহমান সাহেব ক্ষমতায় না আসতেন তাহলে কি হতো? এই দুইটা প্রশ্ন। আজকে যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার স্মরণে আজকে স্মরণ সভা। এই দেশের সংস্কার বলি, যাই কিছু বলি, সবকিছুই জন্মদাতা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান আজকের এই সরকারের মতো তাকায় থাকে নাই, বলে নাই আমরা এতদিন সময় দেন, এই দেন ওই দেন। কারণ জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কমপ্লিটলি একটা খারাপ অবস্থায় তিনি ক্ষমতায় আসছেন। সেনাবাহিনীতে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, কু কাউন্টার কু, পুলিশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, ছাত্রদের মধ্যে পড়াশোনা নাই, শৃঙ্খলা নাই, ব্যবসায়ীদের চরম অবস্থা, এই দেশের রিলিফ ওই সীমান্তের উপরে বিক্রি হচ্ছে, তাই এটা চরম একটা অবস্থা। এবং বৈদেশিক নীতি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় দেশ ছিল। এইরকম একটা নেগেটিভ জায়গায় জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে। রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, রাজনৈতিক দল নাই, সব দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের একটা চরম অবস্থা। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান বলে নাই যে আমাকে এগুলো ঠিক করতে গেলে এত বছর লাগবে, আপনি আমার সময় দেন। জিয়া রহমান কাজ করে গেছেন, জিয়া রহমান কাজ করে গেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতি ফিরিয়ে দিয়েছেন। যে রাজনীতি শেখ মুজিব খায় হয়েছিল, সেই রাজনীতি তিনি ফিরিয়ে দিয়েছেন, রাজনীতি করার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। সেই কারণেই বলবো যে আজকে এই সরকার যারা আজকে আছে, আবার মাঝে মাঝে একটু গুসাও করে, আবার মাঝে মাঝে একটু ধমকও দেয়, মাঝে মাঝে ধমকও দেয়। আরে ভাই গুসা করেন কেন? গুসা করার তো কিছু নাই। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিছেন, কাজে রাষ্ট্রের আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। ওই যে আমি বললাম যে সেই সময় তো সেই সময় 5ই আগস্ট তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণে কিন্তু নাইলে তো সেদিনও হইতো যে বিএনপি তো ক্ষমতা চায় না, ক্ষমতায় বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী জনগণের, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে নির্বাচন চাইলেই বলেন যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে দেখে, হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে। কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই, হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসাই দিবে, তারা বসাই দিচ্ছে। তারপর তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাই কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনাকে ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে? এটা তো পরিষ্কার কথা। এটা বলে আমার রাগ করার কি আছে, আমার গুসা করার কি আছে? আমার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়ে তারপরে রাজনীতি রিটায়ার করেন। যারা রাজনীতি করতে চান ওই সরকারে বসে, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান আজকে রিটায়ার করেন। দল বানানোর জন্য, রাজনীতি করার জন্য এটা আমরা বলছি এটা নিরপেক্ষ, তাহলে ওই দিনই বিএনপি ক্ষমতা নিতে পারে। পরিষ্কার কথা। ওইখানে বসে দল করবেন, রাজনীতি করবেন, আবার আবার কিছু বললে আবার বেহুশ হয়ে যাবেন। কি মির্জা ফখরুল কি বলছে, অনলাইনে কি বলছে? আরে ভাই পরিষ্কার কথা, আমাদের তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে। কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন। এই দেশে আন্দোলন হয়েছিল যে না কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না, বেগম খালেদা জিয়া
কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়া নিজের ছাইলেন্সের ক্ষমতা, পরে নির্বাচনের বিরোধী দলে আসলে যায় বসতে। তাহলে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কি হয়েছে? লগি বৈঠা দিয়া মানুষ পাইলা। সেই কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে জয়েন করলাম, আমরা মুক্তিযোদ্ধা হলাম। সে না হলে মুক্তিযুদ্ধ হতো না, আমরা মুক্তিযুদ্ধ হতে পারতাম। আজকে আমরা গর্ব নিয়ে আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হইলে পরে কি হবে? তাহলে এই সরকারে তো আমরা ব্যর্থ দেখতে চাই না। সোজা কথা এই কারণে তো বলবো, ওয়ানিদিবান আসছিল কেন? আজকে মির্জা ফখরুল বলছে কি ভুল বলে বলেছে? এই জন্যই বললাম যে আজকে আমরা দীর্ঘ 17টা বছর আজকে ফ্যাসিবাদকে উৎখাতের জন্য আন্দোলন করছি, এবং আমাদের বক্তব্যগুলো দেখেন, 5ই আগস্ট আগেও দেখেন আমরা কি বলছি। এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন শুধু তারেক রহমান বা খালেদা জিয়ার আন্দোলন না, এই আন্দোলন আপনার আমার সবাইকে রাজপথে নেমে আসতে হবে। রাজপথে নেমে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটাইতে হবে। আমরা বলে আসছি বারবার একই কথা। আজকে সেখানে আবার অন্যায়টা কি হলো? অন্যায়টা কি হলো? অসুবিধা তো নাই যে আপনারা যদি মনে করেন যে কিছুই আমরা রাজনীতিবিদরা পারে নাই, আপনারা পারবেন আর না, আসেন না। জনগণের কাছে যাইতে ভয় কিসের? হাসিনাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাইছে, আপনারাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পান। কারণটা কি? কারণটা কি রে ভাই? তাহলে তো পরিষ্কার। তাহলে আমরা যেটা বলি, তাহলে কি আবার ওই পরাজিত ফ্যাসিবাদ হাসিনার এই ক্ষমতায় আনার জন্য কি ষড়যন্ত্র হচ্ছে কি? পরিষ্কার কথা। কারণ আমরা তো দেখছি আওয়ামী লীগের সাথে অনেকে কারা কারা মিলতেছে, এবং বিএনপিকে ঠেকানোর জন্য কি বিএনপি নির্বাচন দিলেই আগে যেটা হাসিনা বলতো, এই নির্বাচন কেন দেবো, তারে গেছে দেশ চালানোর জন্য। আজকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি, আর তাহলে জনগণের উপরে একটা আস্থা নাই। আমরা কি বিএনপি জোর করে ভোট দেওয়ার সুযোগ আছে? কারণ ডক্টর ইউনূস এখন সরকার প্রধান, মন্ত্রী হলেন আপনারা, তা আমরা জোর করে ভোট দিব না ভাই। পাবলিক যদি ভোট দেয় বিএনপিকে, আপনার অসুবিধাটা কি? তার অসুবিধা বিএনপি হইলে হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আসবো, এদেরও অসুবিধা। তাহলে কি একই জায়গায় সূত্র? তাইলে তো সেই জায়গায় আমাদের মনে প্রশ্ন আসে, ভয় হয়। কিন্তু পরিষ্কার কথা ভাই, বুঝেন নাই এত কিছুর পরেও এই বিএনপিকে ঠেকানোর জন্য কি না করছেন? বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখনো তিনি পরিপূর্ণ সুস্থ হন নাই। তারেক রহমানকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে, আমাদের অসংখ্য হাজার হাজার কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক গুম করেছে, তাদেরকে আমরা ফিরে পাই নাই। আর বিএনপি লগে আওয়ামী লীগের মিলান, আর বিএনপি কি কন্ট্রিবিউশন সেটা নিয়ে প্রশ্ন করে। নিজেরা দেখেন 2 দিন আগে কি ছিলেন, একসঙ্গে প্রশ্ন করে কি রে ভাই দেশটা কোথায় যাইতেছে? আপনাদেরকে প্রশ্ন করে না। আপনারা কালকে বাদে পরশু রিজাইন করে চলে যাবেন, কেউ আপনার ঠোকাও দিবেন আপনার দরকার। কিন্তু বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, মানুষ এসে বিএনপি কেই জিজ্ঞেস করে। কারণ বিএনপি জন্মই দিয়েছে জিয়া রহমান এই দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। আর বিএনপি সেই দায়িত্ব পালন করছে। কে চাইলো কে চাইলো না তাতে কিছু আসে যায় না। বিএনপি দায়িত্ব পালন করতেছে, বিএনপি দায়িত্ব পালন করবে। আমরা করে যাচ্ছি। আর ওই যে বললাম ক্ষমতা লোভ বিএনপিকে দেখায় না, আর সেটার জন্য ধমকও বিএনপিকে দিয়ে দেয়। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে বন্ধু প্রতিবেশী, তারও বন্ধু আছে তারা বাইরে। এই সবার সাথে লড়াই করেই 17 বছর ধরে আমরা টিকে আছি। বলে যে বিএনপি কি করছে, ফিরে দেন না 17 বছর। আমার চৌধুরী আলমকে ফিরে দেন, ইলিয়াস আলীকে ফিরে দেন, অসংখ্য শহীদ হয়েছে যারা, তাদেরকে ফিরে দেন, ঘুম হয়েছে যারা, তাদের ফিরে দেন, সেই মায়ের মুখে ফিরে দেন তাদেরকে।
বড় বড় কথা বলেন। আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের মিলায়, মুক্তির মিলায়, আবার অনেকে সৎ, বেশি সৎ হয়ে যায়। সতের নকশা আমরা দেখছি, কারা দখল করতেছে, কি দখল করতেছে, সবকিছু আছে। সব দোষ হলো খালি বিএনপি। আরে ভাই, দখল করলে আপনার ধরেন না কেন? ক্ষমতায় আছেন আপনি, দোষ দেন বিএনপি রে। ক্ষমতায় আছেন আপনি, সেই পূজা মণ্ডপ পাহারা দিতে হয় বিএনপিকে। ক্ষমতায় আছেন আপনি, তারেক রহমানকে নির্দেশ দিতে হয়। খবরদার, সারা দেশে কোনো অরাজকতা হবে না। 5 দিন তো পুলিশ ছিল না, পুলিশের দায়িত্ব পালন করেছে বিএনপি। পুলিশ থানায় বসার সাহস পাচ্ছিল না, বিএনপি লোকজন নিয়ে পুলিশকে থানায় নিয়ে বসাইছে। কারণ বিএনপি জানে, বিএনপি দেশপ্রেমিক দল। সেই কারণে আজকে বলবো, দেশের আরেকটা অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। আমরা বুঝতে পারতেছি না, কয়েকদিন ধরে জনগণের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, কি রে ভাই, দেশটা আবার কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কেন আজকে এই অবস্থাটা? আমরা তো একটা নির্বাচনই চাইছি, অন্য কিছু তো চাই নাই। নির্বাচন চাওয়াটা কি অপরাধ নাকি? নির্বাচন চাই, নির্বাচনের জন্যই সব, নির্বাচনের জন্যই সব, মানুষের ভোটের অধিকারের জন্যই সব। রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা আপনারা কয়েকজন মিলে ঠিক করবেন না, ঠিক করবে। কাজে জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, আমরা তো বুঝি নাই না। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার কথা, পরিষ্কার কথা, যদি সরকারে যারা আছেন, সরকারে বৈশা যদি দল করতে চান, তাহলে আপনাকে আগে ডিজাইন করতে হবে, পরিষ্কার কথা। আর সরকারের ব্যবস্থাপনা নিয়ে কোন দল বানাইবেন, সেটাও হবে না। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন। আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান, তাহলে রিজাইন করেন। রিজাইন করে যারা নিরপেক্ষ থাকতে পারবে তাদেরকে সরকারে নেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসকে, আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু আপনার আশেপাশে এই সমস্ত নিয়ে চলবে না। যারা উল্টাপাল্টা কথা বলবে, যারা আন্দোলনকারী দল, যারা বিএনপি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, সেটাও কোনোভাবে হবে না। তাহলে পরিষ্কার তাদেরকে বলে যে তারা যায় সরকার ছেড়ে তারা বাইরে যায়, রাজনীতি করুক। পরিষ্কার কথা, আমি তো মানা করি না, রাজনীতি যে কেউ করতে পারে, সেটা করুক। আর আরেকটা বলবো, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। 17 বছর আমরা সব ত্যাগ করছি, ত্যাগ করছি আমরা। আরে ভাই, যে যত কথাই বলুন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাই কাজে নির্বাচন যে কোনো সময় আসবে, নির্বাচন যে কোনো সময় দিবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। কাজে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ভেদ করে আমরা টিকে আছি। তাই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথ দেখায় গেছেন, আমাদের সেই পথেই চলতে হবে। যদি সেই জিয়াউর রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে এই শক্তিকে ঠেকানোর মতো কেউ নাই। কারণ সেখানে থাকবে সততা, সেখানে থাকবে ডিসিপ্লিন। যদি এই দুটা থাকে, এই দুটা আদর্শ, সততা আর ডিসিপ্লিন নিয়ে যদি আমি চলতে পারি, দেশপ্রেম নিয়ে যদি চলতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার হারানোর কিছু নাই। আমরা অনেক কিছু হারাইছি, কাজে সামনে আর হারানোর কিছু নাই। দেশটাকে দিতে হবে, তবে দেশটাকে দেওয়ার সময় এখন আসছে, দেশটাকে দেওয়ার সময় আসছে। সম্ভব সেটা আমরা তো প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ, যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, অল্প সময় ব্যবধানে এই যে রাষ্ট্রীয় যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। কাজে আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি। তবে এই দেশে আবার বলবো, এই সরকারকে বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সফল হোক। তার সফলতা হইল ওইখানেই একটা সফলভাবে অংশগ্রহণমূলক
গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাটাই হলো তার সাকসেস, তার সার্থকতাটা ওইটাই। কাজে সেই দিকে হাঁটবেন এই সরকার, অন্যদের দিকে কথা শুনবেন না, অন্য চক্রান্তের সাথে শরীক হবেন না, এটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। চলে গেছে 3 বছর এই পরিচালনা করতে পেরেছেন এই বাংলাদেশকে। তার সেই অবদান আজ পর্যন্ত সেটা উপরে সেই গীত রচনা করে গিয়েছিলেন, সেটা উপরে বাংলাদেশ আগে চলছে, সেই সব কথা বলতেও যাবো না। তার সততা, তার দূরদৃষ্টি, তার অনিশ্চয় পারপাস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আজকে অনেক কথা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, ৭৭ থেকে চলে আসছে 2025-এ। তো এই সমস্ত কথার মধ্যে আমি যাবো না, অনেক কথা বলা হয়ে গেছে, আপনারা সবাই আপনারা জানেন। আমি আমার প্রজন্মের ভাই ভাতিজাদেরকে বলবো, তোমরা তৈরি হও, তোমাদের কাছ থেকে আশা করবো যে তোমরা প্রত্যেকে এক একজন জিয়া হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা সামনে থাকবো, আর তোমরা জিয়াউর রহমানের সেই দেওয়া দায়িত্ব তোমরা সামনে দিলে এগিয়ে নিয়ে যাবে। একটু সময় দেন আমাকে, একটু ধৈর্য ধরেন। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে পোস্ট কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে, যিনি জাতির এক ক্রান্তি লগ্নে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে জনগণকে এক বিরাট বিপদ থেকে রক্ষা করেছেন, বাঙালি জাতির ইতিহাসকে প্রবাহমান রাখতে যথাযোগ্য ভূমিকা রেখেছেন। সেই শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছে। এই সময় বসে খবর পেলাম মুক্তিযুদ্ধের আরেকজন বিখ্যাত সমন্বয়ক, 3 নম্বর সেক্টর কমান্ডার, এয়ারফোর্স কমান্ডার, স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাধ্যক্ষ মেজর জেনারেল শফিউল্লাহ বীরুত্তম, তিনি একটু আগে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটি কামনা করি। মুক্তিযোদ্ধার যদি একজন রোল মডেল বেছে নিতে হয়, মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন যাদেরকে বর্তমান প্রজন্ম দেখেনি, একজন ব্যক্তির নাম করলে আমাদেরকে জিয়াউর রহমানের নামই নিতে হয়। কারণ মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযুদ্ধের ত্যাগ, তিতিক্ষা, চরিত্রিক গুণাবলী থাকতে হবে, তাহলে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। 4 বছর এই রাষ্ট্র শাসন করার পর, অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি থাকার পর, যখন তিনি মৃত্যুবরণ করলেন, দেখা গেল ব্যাংকে তার কোনো টাকা পয়সা নেই, এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নাই, কোনো ধন সম্পত্তি তিনি রেখে যাননি। তিনি তো মুক্তিযোদ্ধা। অনেক মুক্তিযোদ্ধা আমরা জানি, নাম কাওয়াস্তে মুক্তিযোদ্ধা শুধু সীমান্ত অতিক্রম করেছেন, যার জীবন কোনোদিন বিপন্ন হয় নাই, কোনো শত্রু সৈন্যের সাথে তার দেখাও হয় নাই, তাকে মেশিন গানে গুলি বৃষ্টির মধ্যে দিয়ে শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়তে হয়নি। তাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে জেনেছি মিরপুর, মোহাম্মদপুর, অন্যান্য অঞ্চলে বাড়িঘর দখল করার সময়, কিংবা লুটপাটের কালে বোঝা গেছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা পাদপ্রতিবে অন্তরালে রয়ে গিয়েছেন, যাদের মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, মুক্তিযুদ্ধ এত বছর পরে মাঝে মাঝে চিন্তা হয়, মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমার সামনে উপস্থিত লাল টুপি পরা, সাদা দাড়ি, তাদের এরা তখন বয়সে তরুণ ছিল, স্কুলের ছাত্র কিংবা কলেজের ছাত্র। এই কথা বলাই বাহুল্য, যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? মুক্তিযুদ্ধ কারা করেছিল? আমরা করেছি। জিয়াউর রহমানের আগে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের
5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল। যে মুহূর্তে পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি, কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললেন, বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা বলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে কোটা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটি আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, জনগণের নির্বাচিত সরকার আসার সুযোগ দেন। এই জন্যই তো আমরা 71 সালে যুদ্ধ করেছি। নির্বাচিত সরকার ছিল না বলেই তো আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আবার কোনো নির্বাচিত সরকারের জন্য আমাদের দেন দরবার করতে হবে। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। বাংলাদেশের মানুষ সবচেয়ে তাকে সম্মান করে তার দেশপ্রেম এবং তার সততার জন্য। আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারত যখন একতরফা ভাবে গঙ্গা নদীর পানি প্রবাহকে বন্ধ করে দেয়, তিনি সরাসরি জাতিসংঘে গিয়েছেন। তিনি কোনো ধানাই বানাই করেন নাই, তাদের কাছে দেন দরবার করেন নাই, সোজা বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন যে আমাদের ন্যায্য অধিকার আমরা চাই, পানির ন্যায্যতা চাই। তার এই দৃঢ়তার ফলে তৎকালীন ভারত সরকার একটি পানি চুক্তি করতে বাধ্য হয়েছে। একটি মাত্র চুক্তি, যেখানে গ্যারান্টি ক্লজ ছিল, অর্থাৎ ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ কত পানি পাবে তার নিশ্চয়তা ছিল। বাংলাদেশের সেখানে অ্যাভেলেবল পানি 60 ভাগ ছিল বাংলাদেশের শেয়ার, 40 ভাগ ছিল ভারতের শেয়ার, এবং বাংলাদেশের শেয়ারটা তিনি যে দিতে বাধ্য এটি চুক্তির মধ্যে ছিলেন। এটাকেই বলা হয় গ্যারান্টি ক্লোজ। তালপট্টিতে যখন একটি দ্বীপ ভেসে ওঠে, তখন অনেক এইসব বুদ্ধিজীবীদের মুখে কোনো কথাবার্তা ছিল না, কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে তিনি নৌবাহিনীকে বলছিলেন যে যুদ্ধ জাহাজ ওখানে পাঠাও, আমরা প্রয়োজন হলে যুদ্ধ করে হলো আমরা আমাদের দেশের প্রত্যেকটি ইঞ্চিকে সুরক্ষিত রাখবো। যার ফলে এই অঞ্চলটির প্রতিবেশী রাষ্ট্র দখল করতে সক্ষম হয়নি। একটা কথা শোনা যায়, প্রোক্লামেশন, এবং মনে হচ্ছে যেন দেশটা এই প্রথম স্বাধীন হলো। 71 সালে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন, সেই যৌবন তরুণের দিনগুলোর কথা স্মরণ করেন। কিভাবে হাসতে হাসতে আপনারা মেশিন গানে গুলির সামনে মুখ পেতে দিয়েছিলেন। দেশপ্রেম কি ছিল আমাদের কাছে? জীবন তো অত তুচ্ছ, জীবন মৃত্যু, মায়ের মৃত্যু, চিত্ত ভাবনায়, এটা ছিল প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনের কথা। কিন্তু আমরা যুদ্ধ করেছি কেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমাদের কোনো মূল্য তারা দিত না, সেই জন্য আমরা এমন একটা শাসন ব্যবস্থা চেয়েছি যেখানে নিয়মিত বিরতির পর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই। মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার, এই লক্ষ্য ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখন তার মধ্যে আসছে কি প্রোক্লামেশন, জনগণ এটা বোঝেও না। তারপর আরেকটা শুনি বহুত্ববাদ, এটা পাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে এমএ পাস করছি পলিটিক্যাল সায়েন্স। এই বহুত্ববাদ শুনলে এখন তো বুঝি না ভাই এসব কি। জনগণ বুঝে, সোজা কথা বলেন, জনগণ একটা জিনিস বুঝে, এসব ইভিএম টিভিএম বুঝি না, আমরা সরাসরি সিলভার একটা ভোট দেবো আমাদের পছন্দের ব্যক্তিকে, এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না, জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমরা গণতন্ত্র চাই, মানবিক মর্যাদা চাই, আইনের শাসন চাই, এবং অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাই। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই বছরই নির্বাচন চাই। সুতরাং 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যায়, প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। তিনি ভারতে বসে বলছেন যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে। কেমন করে ঢুকে যাবে আমরা জানি, সেটা বলতে চাই না।
তবে দুঃখের বিষয় এখনো কিন্তু পুলিশ বাহিনী রাহমুক্ত হয়নি, এখনো কিন্তু প্রশাসন ওই শেখ হাসিনার প্রশাসন এখনো বহাল রয়েছে। এই সরকারের তো ক্ষমতা নাই, কেমন করে ক্যান্টনমেন্টের মধ্যে 622 জন অপরাধীকে তারা স্থান দিতে সক্ষম হলো কারণ আপনারা দুর্বল। প্রথম রাত্রে বিড়াল মারা উচিত ছিল, কিন্তু সেটি আপনারা করতে পারেন নাই। যত অপরাধী তারা একটি বিশেষ বাহিনীর সাহায্য নিয়ে ধীরে ধীরে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। বুঝাই যাচ্ছে এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে 17টা বছর অন্যায়, অবিচার, নির্যাতন এবং এই যে 1.5 মাসে কতজনকে হত্যা করা হলো, ওই কাউকে তো গ্রেফতার করে নাই। যারা হত্যাকাণ্ডে নায়ক, যারা পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে গুলি করে নিরীহ ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এই প্রশাসন, পুলিশ বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারেনি। অর্থাৎ এই সরকার একটি দুর্বল সরকার। সুতরাং অতি দ্রুত নির্বাচন দেন। দেখেন জনগণের বলে বলিয়ান হয়ে কিভাবে আমরা তাদেরকে দমন করি। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এই গত 17 বছরের অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আরেকটি বিষয় নিয়ে সব দল, রাজনৈতিক দলও চুপচাপ, বর্তমান সরকারও চুপচাপ, সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। তারা এই যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে, ব্যাংকে রয়েছে, সেটা আনার জন্য তো কোনো কমিটি করেন নাই। এটা আনার জন্য তো বিদেশে কোনো দূত পাঠাচ্ছেন না। যদি আমাদেরও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যদি এই দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়, সেই রায় সাথে নিয়ে আমরা বিদেশি রাষ্ট্রের কাছে যাই, যারা অন্যায়ভাবে লুণ্ঠন করে আমাদের সম্পদ নিয়ে আপনাদের দেশে বিনিয়োগ করেছেন, অবশ্যই তারা এই সম্পদ ফেরত দিতে বাধ্য। বাংলাদেশের কয়েক বছর বাজেট চলে যাবে এই চোরগুলোর টাকা যদি আমরা ফিরে আনতে পারি। সুতরাং এই বিষয়ে দৃষ্টি দেন এবং বিশেষ করে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, খুন করেছে, তাদের বিচারের ব্যবস্থা করেন। এগুলা কথা নাই, তারা আছে প্রোক্লামেশন নিয়ে। সুতরাং অনেক আতেল জাতীয় কথাবার্তা, ওগুলা আপনারা যদি রাষ্ট্রপতিতে যেতে পারেন, জনগণের ভোটে তখন পালন করে। হাসিনা চলে যাওয়া মানে তো অর্ধেকের বেশি সংস্কার অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনা না থাকলে সংস্কার করবে কি? শেখ হাসিনার সংস্কারতে অপসংস্কার বিদায় নিয়েছে। এখন সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি, একটি পার্লামেন্ট সংস্কার করবে। সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন, শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আমরা তারপরে আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই, বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না এবং এই বর্তমান সরকারের সংস্কার করার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার যতটুকু প্রয়োজন, তার জন্য নির্বাচনের মাধ্যমে আমি বারবার বলেছি, আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব, অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে। এখন যারা ক্ষমতা এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য। আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়, পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা, উপদেষ্টাদের কথা মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই। আমরা 31 দফা দিয়েছি, তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন। আমরা সব দিক দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না। বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এর তো কোনো গ্যারান্টি নেই। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন।
কারণ ক্ষমতা থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো। কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বে তার পরিচিতি আছে এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যোগ্য মানুষ। কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি এই দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশে জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। এখন বছরের শেষ সময় এসে আপনি যেই সময় এইভাবে ব্যাংক এবং অন্যান্য কর, শুল্ক ইত্যাদি দিয়েছেন, এটি অনেক ক্ষেত্রেই অমানবিক। এই ব্যাপারে আপনারা আশা করি আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন এবং যে সকল পণ্যের উপরে অন্যায়ভাবে শুল্ক বসানো হয়েছে এসব শুল্ক অনুগ্রহ করে প্রত্যাহার করেন। দেশবাসী আপনাদের সাথে থাকবে, কিন্তু সকলের প্রতি সমান আচরণ করুন। এই তরুণ যুবকদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তখনই আমাদের সন্দেহ ছিল এদের উপরে একজন গার্জিয়ান রাখা উচিত ছিল। একজন সিনিয়র দিলেন, তারপর তারা আস্তে আস্তে, ভবিষ্যতে তো এরাই থাকবে, আপনারা কতদিন? এই আজকের ছাত্ররাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে, কিন্তু এখন থেকে তাদেরকে রাজনৈতিক কূটকৌশলের পরিচয় দিবেন না, তাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর দরকার নেই। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র যুবক যারা এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালুট করি। তারা তাদের পিতামাতাকে নিয়ে রাজপথে এসেছে এই সহিংস শাসনকে প্রতিহত করার জন্য। তাদের প্রতি আমাদের সকল সম্মানবোধ রয়েছে, কিন্তু আর বেশি দিন নাই। আপনারা অল্প কিছুটা দিন বরদাস্ত করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। তারপরও ভবিষ্যতে যাতে আপনারা যদি রাজনৈতিক দল করেন, আমরা সেটাকে ওয়েলকাম করি, রাজনৈতিক দলকে ওয়েলকাম করি। আপনারা যদি মনে করেন যে অতীতে যেসব দল রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ব্যর্থতা থাকতে পারে, কেউ তো মানুষ ফেরেশতা না, সেই ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে আপনারা সুন্দর একটা দেশ গড়ে তোলেন। আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে এইটা আমাদের ম্যানিফেস্টো, এইভাবে আমাদেরকে ভোট দেন, আমরা জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের কাছে যান,